বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আহমেদ আল কবির, আর আমার ডানে রয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিস্টার মোহাম্মদ আলী। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। ডক্টর আহমেদ আল কবির, বাংলাদেশের অর্থনীতি এটি ধাবমান অর্থনীতি, খুবই গতিশীল ভাইব্রেন্ট অর্থনীতি, ইমার্জিং ইকোনমি সবাই বলেন, আন্তর্জাতিকভাবে সমাদৃত, কিন্তু এটি নষ্ট হয়ে যাচ্ছে অসুস্থ রাজনীতির কারণে। বাংলাদেশে এটি প্রায় কম বেশি আমরা এই টেবিলেও বহুবার আলোচনা করেছি, কিন্তু 5ই জানুয়ারির নির্বাচনের পরে এখন দেশের যে অবস্থা, এক ধরনের শান্ত স্থিতিশীল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যদিও তার মধ্যেও মানুষের অনেক রকমের শঙ্কা আছে, অনেক রকমের প্রশ্ন আছে, অনেক রকমের বিতর্ক আছে। কিন্তু আপনি কি মনে করেন কিনা যে পরিস্থিতির মধ্য দিয়ে অর্থনীতি যাচ্ছিল সেখান থেকে একটা ইতিবাচক ধারায় যাবার জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বা শঙ্কাহীন একটা কণ্টকমুক্ত পথ তৈরি হয়েছে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আমি বলবো না যে সংখ্যাহীন বা কোনো ধরনের যে টোটালি কোনো স্টেবল কোনো ধরনের কোনো অবস্থা তৈরি হয়েছে বা হচ্ছে, কিন্তু একটা জিনিস যেটা যে এখন যে আগের যে সংকটজনক অবস্থা ছিল, যেটা ছিল হিংস্র অবস্থা, এই অবস্থা থেকে আমরা একটা উত্তরণ ঘটেছে এই গত জানুয়ারি মাসের পরের থেকে, নির্বাচনের পরের থেকে। কিন্তু এই অবস্থাটাকে টিকিয়ে রাখতে হবে। আর অর্থনীতির অবস্থা যদি বলেন, এর আগের 3-4 মাসে সত্যিকারেরভাবে অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সর্বক্ষেত্রে অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে, যেমন প্রোডাকশনও বলি বা যে সার্ভিস সেক্টরও বলি বা অন্যান্য ধরনের যদি বড় ইন্ডাস্ট্রিগুলোর কথা বলি, ছোটো ইন্ডাস্ট্রিগুলোর কথা বলি বা কৃষিখাত বা সেবা খাত, সবগুলো খাতই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইটা হিংসাত্মক কার্যক্রমের ফলে। তো এই কার্যক্রমটা বন্ধ হয়, কিন্তু এটার আফটার এফেক্টটা পড়ছে কিন্তু এই বর্তমান কোয়ার্টারে বা আগামী 6 মাসেও কিন্তু আমাদেরকে ভুগতে হবে। ওই সময়ে যে অর্ডারটি হয় নাই, যে অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে, সেই অর্ডারটি কিন্তু ডেলিভারি দেওয়ার কথা ছিল হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। এই যে পাইপলাইনটা নষ্ট হয়েছে, একটা পাইপলাইনের মধ্যে একটা ডিসরাপশন এসেছে। এই ডিসরাপশন থেকে আমাদেরকে মুক্ত করার জন্য যে এখন যে এটার কন্টিনিউটি খুবই প্রয়োজন, এই যে স্টেবল সিচুয়েশনের কন্টিনিউটির খুবই প্রয়োজন। এই কন্টিনিউটিটা যদি না থাকে তবে কিন্তু আমাদের এই স্টেবিলিটির যে সাময়িক স্টেবিলিটি যেটা আমরা দেখছি, এটার ফল আমরা গড়ে তুলতে পারবো না। আমি যেটা সার্বিক অবস্থা, এই অবস্থাটাকে বিবেচনা করি, যেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আমাদের অর্থনীতি বা অর্থনীতির চর্চা বা সমাজের যে উন্নয়নের যে প্রক্রিয়া, এটাকে আলাদাভাবে বিবেচনা করতে হবে, এটাকে রাজনীতির ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। আর যে রাজনীতিতে আমাদেরকে বলতে হবে, রাজনীতিতে দ্বিমত থাকবে, এই জন্যই এটা রাজনীতি। রাজনীতিতে ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক, ওইটাকে মেনে নিতে হবে এবং রাজনীতি এবং অর্থনীতিকে আমরা আলাদাভাবে দেখার সুযোগ সৃষ্টি করতে হবে। এখানে আমাদেরকে ঐক্যমত সৃষ্টি করতে হবে এবং রাজনীতিতে কম্প্রোমাইজ আছে, নেগোসিয়েশনস আছে, অনেক কিছুই আছে, ওইটা রাজনীতির জন্য। কিন্তু অর্থনীতিতে উন্নয়নের যে চাকা, ওইখানে আমরা ডিবেট করতে পারি যে পথটা কী হতে পারে, কিন্তু উন্নয়নের লক্ষ্য, উন্নয়নের যে গতি, এটাকে বাধাগ্রস্ত করার জন্য আমাদেরকে বাইপার্টিশিয়ান ওয়েতে দল মত নির্বিশেষে সকলকেই কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে এবং ঐক্যমতের সৃষ্টি করতে হবে। আর তৃতীয় আরেকটা সাইড ইস্যু আমি মনে করি, আমরা শুধু অর্থনীতি আর রাজনীতিকে বাংলাদেশের যে এই যে সংকটজনক যে অবস্থা সৃষ্টি হয়েছিল, এটা হচ্ছে যে ওয়ার্ক ক্রিমিনালসদের ট্রায়ালের ব্যাপারে যেটা এসেছিল, এটাকেও কিন্তু আলাদাভাবে দেখলে হবে না। কিন্তু ওইখানে নেগোসিয়েশনের সুযোগ নাই, ওইখানে ঐক্যমত জাতীয়ভাবে সৃষ্টি হয়েছে এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। এইখানে সরকার হোক বা বিরোধী দলই হোক বা যারা বিরোধী অন্য শক্তি হোক, কেউই যেন জুডিশিয়ারিকে যেন আমরা বাধাগ্রস্ত না করি। ওইখানে আমাদেরকে স্বাধীনভাবে জুডিশিয়ারিকে তার কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিন্তু যে কন্টিনিউটির কথা আপনি বললেন, আপনি কি মনে করেন যে সেটি কন্টিনিউ থাকবে, মানে গ্রাউন্ড রিয়ালিটিটা সেটি বলে কি না? গ্রাউন্ড রিয়েলিটিজ বাংলাদেশের রাজনীতিতে আমি জিনিসটা বলি যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমাদের 80% মানুষের বয়স হচ্ছে 40 বছরের নিচে এবং এরা কিন্তু ভিন্ন চিন্তা করে, যারা যে 20% মানুষ যারা 40 ইয়ার্সের উপরে, এই যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন কিন্তু
গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে এই ইয়াঙ্গার জেনারেশন চায় দেশের স্টেবিলিটি, তারা চায় যে তাদের জব ক্রিয়েশন, তারা চায় যে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করছে, তারা চায় যে একটা স্টেবল সিচুয়েশন। আর আমি বলবো যে এই যে পুরা রাজনীতির মাঝে যে সহিংস যে কার্যক্রমগুলো, এগুলো লিমিটেড নাম্বার অফ লোক করে, এবং এইটা আমাদের মধ্যে যেটা হচ্ছে যে, কিন্তু আপনার প্রশ্নের উত্তরে আমাকে বলতে হবে যে এই এত মানে সহজ নয়, এইটা কাজটা অনেক কঠিন। আমি যে তিনটা ব্যাপারে বললাম, যে তিনটা ব্যাপারকেই আলাদা করে দেখার চর্চা করার জন্য আমাদেরকে কথা বলতে হবে। আমরা যারা কথা বলি বিভিন্ন ফোরামে, আমাদেরকেও এটা বুঝতে হবে যে আমাদের যুব সমাজ, আমাদের যে তরুণ সমাজ, নতুন প্রজন্ম, এরা কিন্তু এই ধরনের কোনো হিংসাত্মক কার্যক্রম বা দেশের যে সার্বিক উন্নয়নের জন্য তারা এগিয়ে যাচ্ছে এবং কাজ করছে। এবং আমি বলবো যে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে মূল শক্তি হচ্ছে তার ইয়াং জেনারেশন, এবং এই ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে হবে যে কর্মবান্ধব শিক্ষার মাধ্যমে, এবং কর্মবান্ধব শিক্ষার মাধ্যমেই যদি আমরা তাদেরকে তৈরি করতে পারি, তবেই কিন্তু এই দেশ এগিয়ে যাবে। কোনো বাধা, এই কোনো ধরনের অস্থিরতাই এই আমাদের উন্নয়নের ধারাকে আটকে রাখতে পারবে না। আমরা গত যে কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে 6% গ্রোথ রেট আমরা রক্ষা করে চলছি, যখন কিন্তু এশিয়ার অন্যান্য জায়ান্টসগুলা, চীন, ভারত, তারা কিন্তু রাখতে পারে নাই, তাদের প্রবৃদ্ধির গতিকে তারা ধরে রাখতে পারে নাই, সাবস্টেন্সিয়ালি ফল করছে। আমাদের এত সমস্যার পরেও কিন্তু আমরা মোটামুটিভাবে একটা রিজনেবল লিমিটের মধ্যে, রেঞ্জের মধ্যে আমরা ধরে রাখতে পারছি। কিন্তু এইটাকে যদি দীর্ঘদিন চলতে দেওয়া হয়, কোনো অবস্থাতেই আমরা ধরে রাখতে। অতএব আমি নতুন প্রজন্মকেও আহ্বান জানাবো যে তাদেরকে তৈরি হতে হবে, কারণ তারাই সবসময় এই দেশের চালিকা শক্তি, তারাই কিন্তু এই দেশের পরিবর্তনকে ধরে রাখে এবং পরিবর্তনকে এগিয়ে নিয়ে যায়। অতএব তাদেরকেই এটা বেছে নিতে হবে যে দেশে শান্তি শৃঙ্খলা, এটা আমাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে অর্থনীতির প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আর রাজনীতির মধ্যে মতপার্থক্য থাকবে, এটা থাকবেই, এটাকে মেনে নিতে হবে, এবং এটা থাকবেই। এটার জন্য আন্দোলন হইতে পারে, এটার জন্য বক্তব্য আসতে পারে, পাল্টাপাল্টি বক্তব্য আসবে, এইটাই স্বাভাবিক মেনে নিতে হবে। মিশা মোহাম্মদ আলী যে জায়গায় বসে আছেন, সেখান থেকে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি বোঝা অনেকের চাইতে সহজ। কি মনে হচ্ছে আপনার কাছে, বিশেষ করে দশম জাতীয় সংসদের নির্বাচন হয়ে যাওয়ার পরে দেশের এখন যে পরিস্থিতি, তাতে করে কি মনে হচ্ছে? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি একটার সাথে একটা অঙ্গাঙ্গ জড়িত, কোনটা বিচ্ছিন্ন না। একটা সুন্দর সমাজ একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে, এবং সুন্দর রাষ্ট্র থাকলে সেখানে অর্থনীতির চাকা সচল থাকে। বাংলাদেশ অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি, আমার ব্যক্তিগত বুঝে সেটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বাংলাদেশের যে 24 বিলিয়ন RMG এক্সপোর্ট, বাংলাদেশের যে টোটাল 14 বিলিয়ন রিমিটেন্স এক্সপার্টিয়েট, বাংলাদেশের যে টোটাল 40% GDPর যে কন্ট্রিবিউশন আমার রিয়েল রিসোর্স সেক্টর, এগ্রিকালচার, এবং ব্যাংকিং পর্যায়ে যেটা বর্তমানে আমরা সৃষ্টি করেছি সেটা হচ্ছে SME, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে যারা এন্টারপ্রেনার না তাদেরকে এন্টারপ্রেনার বানানো, এমপ্লয়মেন্ট জেনারেশন করা। কারণ আপনি জানেন আমাদের যে MPS যেটা দেওয়া হয় সেটার যে 4টা উদ্দেশ্য থাকে। প্রথম হচ্ছে GDP প্রবৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন, তৃতীয় ইনফ্লেশন রোধ, চতুর্থ হচ্ছে যে ইনকাম ডিসপ্যারিটি রোধ করা। আমরা তো এই 4টা জিনিসকে সামনে যদি এগিয়ে নিয়ে যায়, আলটিমেটলি আমার মনে একটা সুন্দর সুষম ব্যালেন্সড ইকোনমি হয় এবং ইকোনমির সামনে দিয়ে এগিয়ে চলে। সুতরাং সেখানে ডক্টর কবিরের কথা আমি আসি, সেটা হচ্ছে যে রাজনৈতিক স্থিরতা মাস্ট। রাজনৈতিক স্থিরতা কখনো সত্যিকার অর্থে এটা সুন্দর সমাজ হয় না। এটা সুন্দর সমাজ না হলে সেখানে আমি যত কথাই বলি সে অর্থনীতি হিসেবে আসবে না। তবে একটা সুখের বিষয় এইটা, বাংলাদেশের যে এন্টারপ্রেনার আছে দে আর সো রেজিলিয়েন্ট। আপনি দেখেন এত পলিটিক্যাল টার্মোলের মধ্যেও আমাদের এক্সপোর্ট কিন্তু গ্রোথ হয়েছে, আমাদের রেমিটেন্স বৃদ্ধি হয়েছে, আমাদের সত্যিকার ইকোনমি কিন্তু থেমে নাই। অর্থনীতির যে সমস্ত ইন্ডিকেটর যেগুলো আছে সবগুলো সামনে এগিয়ে গিয়েছে। সুতরাং আমাদের এই জীবনে যেটা বলেন যে আমাদের যে ইয়াং জেনারেশন, যেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এদের কাজে লাগাতে হবে। 30 সন পর্যন্ত আমাদের এই সুযোগটা কিন্তু বর্তমান। ইট ইজ উই পিপল টু রাদার ক্যাচ দ্যাট অপরচুনিটি। আমরা যদি এই অপরচুনিটি এভেল করতে না পারি, আলটিমেটলি উই উইল বি মিসিং ইট। 30-এর পরে কিন্তু আবার শুরু হয়ে যাবে সেই চায়নার মতো আমরা ডিমিনিশিং রিটার্ন। সেই ডিমিনিশিং রিটার্ন যখন শুরু হয়ে যাবে, আলটিমেটলি যে বর্তমানে আমরা পাচ্ছি যে ধরনের চ্যালেঞ্জ নিয়ে
ইয়াং জেনারেশনের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনি বলছেন 2000 যা কিছু করার 2030 এর মধ্যে সেটা করতে হবে। ইয়েস, দ্যাট ইজ দ্য অপরচুনিটি। আমি বলি যে দ্যাট ইজ অ্যান অপটিমাম অপরচুনিটি ফর বাংলাদেশ। নাহলে বাংলাদেশের মধ্যে এত পলিটিক্যাল টার্মোলের মধ্যেও হাউ দ্য ইকোনমি ইজ মুভিং ইন দ্যাট ওয়ে, এবং আমাদের প্রত্যেকটা এন্টারপ্রেনার ইজ ভেরি রেজিলিয়েন্ট। কয়েকদিন আগে আমি মাত্র গেছিলাম একটু সিঙ্গাপুর আমার ব্যাংকের তরফ থেকে একটা র্যাপ অফিস করার জন্য। বিশ্বাস করেন তাদের সিঙ্গাপুরের যে মনিটরি অথরিটি অফ সিঙ্গাপুর যে মিটিং করেছি, তাদের যে কথাবার্তা শুনলাম সেখানে বাংলাদেশকে তারা চিনো না। আই এম স্টনিশড হাউ ইট ইজ। বাংলাদেশের যে বর্তমান তাকে বললাম যে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে আরএনজি সেক্টরে চায়নার পরে ইন্ডিয়ার উপরে তাদের স্থান, এবং আমাদের যদি পলিটিক্যাল এই ধরনের ট্রাবল না থাকতো 24 বিলিয়নকে আমরা 40 বিলিয়ন কত সমস্যা থাকতো না। আমাদের ছেলেমেয়েরা আমাদের এন্টারপ্রেনার সেটা করতে পারতো। আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল সেই ধরনের, আমি বলবো যে মত এবং পথের ভিন্নতা থাকতে পারে, উনি যেটা বললেন অবশ্যই থাকতে পারে, বাট সেখানে অর্থনীতিকে পঙ্গু করা তো কোনো মতে কাম্য নয়। কারণ অর্থনীতি তো আসল জিনিস। আমরা যে স্বাধীন হয়েছিলাম সেই 1971 সালে, সেটা কী জন্য? দ্যাট ইজ ইকোনমিক এমানসিপেশন। সেটাকে আমরা ব্রত রাখতে হবে। আমরা এখনও বলছি যে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, বাট অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমরা অহরহ সংগ্রাম করে যাচ্ছি। আজকে যে অর্থনৈতিক বলয়ে আমি বলবো যে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে আজকে ব্যাঙ্কগুলো, এন্টারপ্রেনাররা, প্রাইভেট সেক্টরে যারা আছে, দে আর ইন দ্য ড্রাইভিং সিট, দে আর মুভিং অ্যাহেড উইথ দেয়ার ভেহিকল, দে আর মুভিং উইথ অল রিস্ক, দে আর মিটিগেটিং রিস্ক অ্যাট দেয়ার পার্সোনাল লেভেল। এখন আমাদের দেশের মধ্যে সেই বলতে দ্বিধা নেই, এটা তো একটা লিগেসি। সরকারি পর্যায়ে যে সমস্ত সিদ্ধান্ত হয় বা সরকারি যে সমস্ত সংস্থার যে ধরনের স্রোত গতি আছে, সেই গতিটাকে ইনফ্যাক্ট আমরা এখন উপরে ফেলে প্রাইভেট সেক্টররা সত্যিকার অর্থে অর্থনীতিকে মোটামুটি কন্ট্রোল করছে। আজকে 75% অফ দি টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটিস আর ক্লাস্টারিং অ্যারাউন্ড দিস টোটাল প্রাইভেট সেক্টর। সুতরাং এই প্রাইভেট সেক্টরটাকে যদি সত্যিকার অর্থে আমরা নারিশ করতে চাই, নার্সিং করতে চাই, উই শ্যাল হ্যাভ টু রাদার ডু ইট ইন দ্যাট ওয়ে। নাহলে অর্থনীতি সত্যি কথা সেভাবে গতি পাবে না, সামনে থেকে ব্যাংকিং সেক্টরের কথা যেটি বলছেন যে ব্যাংকিং সেক্টর চাঙ্গা রেখেছে, ব্যাংকিং সেক্টরকে আসলে প্র্যাকটিক্যালি সেই অবস্থায় আছে? আমি মনে করি আমরা তো মিশ্র কথা শুনেছি যে ব্যাংকিং খাতের লোকজন হয়তো প্রাইভেটলি যখন কথাবার্তা বলেন তখন একরকম বলেন, পাবলিকলি যখন বলেন যে ব্যাংকিং সেক্টরের অবস্থা গত বছর 1-2 ধরে বেশ খারাপ যাচ্ছে বলেই তো আমরা শুনেছি। তাহলে আমার কখনো কখনো পত্রপত্রিকায় রিপোর্ট বেরিয়েছে যে লিকুইডিটি ক্রাইসিস আছে, এই ক্রাইসিস আছে। আমি আপনাকে জিনিসটা বলি, বাংলাদেশের মধ্যে 25 to 30%, স্পেশালি ক্যাপিটাল মার্কেটের ডিভাইডাল পুরো পিকচারটা আপনার কাছে নিয়ে আসি। সেটা হচ্ছে 25 to 30% লোক হচ্ছে ব্যাংকিং আওতার ভিতরে আছে, বাকি প্রসঙ্গিত এখন ব্যাংকের আওতার বাইরে আছে। 25 to 30%, বাকিটা কিন্তু এখনো সেই ব্যাংকিং আওতার বাইরে আছে। তাদের কি ব্যাংকিং আওতা আনার জন্য আমরা যে ফিনান্সিয়াল ইনক্লুশন আন্ডার দি গাইডেন্স অফ বাংলাদেশ ব্যাংক যেটা আমরা করতে যাচ্ছি, যার ফলশ্রুতিতে বাংলাদেশ ইকোনমিক স্প্যানটা কিন্তু অনেক ওয়াইড হয়ে যাচ্ছে। আপনি জানেন মাত্র 2011-12 দিকেও যেখানে 4,75,000 কোটি টাকা আপনার টোটাল ডেপোজিট ছিল, আজকে সেটা 6,75,000 কোটি টাকা দাঁড়িয়েছে। হাউ ডিড ইট হ্যাপেন? বিকজ আমরা যে সমস্ত স্ক্যাটার্ড ওয়েতে টোটাল ডেপোজিট ছিল, সেই ডেপোজিটগুলো আমরা কিন্তু আমাদের মেন স্ট্রিমে আনতে সক্ষম হয়েছি। এই যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা হয়েছে, এসএমইর যে বিকাশ হচ্ছে, আমি আমার ব্যাংকের কথাই বলি, আমার ব্যাংকে এখন টোটাল এসএমই আউট অফ 14,500 crore টাকা, ইট ইজ অ্যাবাউট 8,200 crore টাকা এসএমই। কেন আমরা যাচ্ছি ওখানে? আমার ওখানে রিস্ক কম, অ্যাট দি সেম টাইম দ্যাট ইজ দ্য অনলি ভেহিকল যেখানে আমি সত্যিকার অর্থে দেশের অর্থনীতি কন্ট্রিবিউট করতে পারি। বিকজ দি পিপল গিভিং হিমসেলফ the employment, at the same time he is hiring some people from outside, so the economy is moving forward. আপনি জানেন সত্যিকার অর্থে employment is the main key factor to create the effective demand. Until and unless you get the purchasing power, you cannot go for buying anything, so you don't have any demand. Once you create this effective demand in the market, automatically the supply is bound to be expanded. Supply বাড়াতে গেলে আপনাকে ডেফিনেটলি আবার সেই কথায় আসতে হবে, আপনাকে সেখানে অবশ্যই সে আপনাকে লেবার এমপ্লয়মেন্ট দিতে হবে, লক্ষ কাজ দিতে হবে, এবং ডিমান্ড এবং সাপ্লাইয়ের পুষ্পল সিস্টেমের মাধ্যমে অর্থনীতির ওয়াগানটা সামনে এগিয়ে যায়। সুতরাং সেখানে ব্যাংকগুলো বিরাট ভূমিকা পালন করছে। আমি বাইরে কে কী বলে জানি না, বাট আমি জানি যে এখনও আমরা প্রাইভেট ব্যাংকে যারা কাজ করি, উই আর ভেরি কমিটেড, উই আর ভেরি ফার্ম যে উই আর ডুইং সামথিং ফর দি ইকোনমি অফ দি কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি। এবং প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আমি মনে করি যে হয়তো ভুল থাকতে পারে, সেটা হচ্ছে আমি বলবো যে আমাদের অনেকটা আনউইলিংনেসের কারণে হতে পারে, বাট উই আর ডুইং
in a very sacred way for the greater interest of the country. আমরা সেভাবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেউ সেভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, অর্থনৈতিক ঠিক সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাই যে দেশের অর্থনীতিটা যেভাবে বুমিং হচ্ছে, ইমার্জিং অর্থনীতি হিসেবে বাংলাদেশ সেভাবে এস্টাবলিশড। ডক্টর কবির, এই ব্যাপারে মানে আপনি ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন নাকি? আমি মানে আমি অনেক সময় থাকে একটু ভিন্ন মত, কিছু সংযোজনের বিষয় থাকে। নয়, কিন্তু আমি যেটাকে বলতে চাই বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরে একটা জিনিস হচ্ছে যেটা হলো যে বাংলাদেশে গত 5 বছরে ব্যাংকিং সেক্টরে আপনাদেরকে এটা স্বীকার করতে হবে, যেটা হলো যে জাতিকে যারা ক্রিটিক্সও তাদেরকেও স্বীকার করতে হবে, বাংলাদেশের ব্যাংকিং খাত আগে ছিল ম্যানুয়ালি অপারেটেড। বাংলাদেশের ব্যাংকিং খাতে কোনো মনিটরিং সিস্টেম ছিল অলমোস্ট নন এক্সিস্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম অলমোস্ট নন এক্সিস্টেন্ট ছিল। 5 বছর আগের কথা বলছি আমি এর আগের কথা বলছি না, আমি 5 বছর আগেও এগুলো নন এক্সিস্টেন্ট ছিল। এই গত 5 বছরে মানে অটোমেশন প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে, ওভারঅল গাইডেন্সে পাবলিক এবং প্রাইভেট সেক্টরে এটার যে ডেভেলপমেন্ট হয়েছে এটা আনপ্রেসিডেন্টেড। এবং এটা ইন্টারন্যাশনাল এজেন্সিসগুলা যারা ব্যাংক নিয়ে যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা প্রত্যেকে স্বীকার করেন আমাদের ব্যাংকগুলোতে রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট বলতে এই ধরনের কোনো কনসেপ্টই ছিল না, স্ট্রেস টেস্টিংয়ের কোনো ধরনের কোনো কনসেপ্টই ছিল না। এইগুলা কিন্তু সবগুলাই ইনস্টিটিউশনালাইজড হয়েছে ডিউরিং দ্য লাস্ট 2-3-4 ইয়ার্স। শুধু তাই নয়, আমাদের যে অডিট যেটা সেলসগুলো ছিল, অডিট ডিপার্টমেন্ট যেগুলো ছিল, বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে অডিট ডিপার্টমেন্টসগুলো ছিল, সবগুলা ছিল একটা ডাম্পিং গ্রাউন্ড। যারা সরকারি ব্যাংকে দীর্ঘদিন কাজ করছেন তারা খুব ভালোভাবে জানেন যে যেসব লোকজনকে বিভিন্নভাবে কোনো জায়গায় প্লেস করা যেত না তাদেরকে অডিটে, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক এবং সরকারি ব্যাংকগুলোতেও যে গাইডেন্স, যে ইন্টার এবং পাবলিক এবং প্রাইভেট সেক্টর ব্যাংক সবগুলোতেই দ্য বেস্ট লোকদেরকে, আমার ব্যাংকের কথা আমি বলতে পারি, আমরা ল্যাপটপ দিয়েছি যে অডিটের লোকজনদেরকে আমরা বলতেছি যে তোমরা ইনস্ট্যান্টলি ফিল্ড থেকে এনি ইরেগুলারিটিস পাইলে এটাকে ইনস্ট্যান্টলি তোমাদেরকে ওয়েট করতে পারবে না, তোমরা ইমেইল করে তোমরা জানিয়ে দিতে হবে। মানে এই ধরনের একটা, এবং তাদের জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করে। ওইটা আর ডাম্পিং প্লেস না, ওইটা যে সব যে যারা অকর্মণ্য তাদেরকে দিয়া ওইখানে কোনো রকম অডিট হইলো যে এইখানে মানে রুটিন ব্যাংকিং থেকে তাকে বাইরে নিয়ে যাওয়া, এটা নাই। আমি যদি দেখি অটোমেশনের দিকে তাকাই, অটোমেশন দেখেন যে এই যে ডাটা সেন্টার, ডাটা রিকভারি সেন্টার বা কোর ব্যাংকিং সলিউশন, এইগুলা কনসেপ্টগুলাই কিন্তু কিছু কিছু প্রাইভেট ব্যাংকে ছিল খুবই লিমিটেড বেসিসে এবং কারণ ব্রাঞ্চেস লিমিটেড, কিন্তু লার্জ ব্যাংকগুলো, বড় ব্যাংকগুলোতে কোনো অবস্থাতে এইগুলা ছিল না। এইগুলা কিন্তু ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স এটা ডেভেলপ করছে এবং ডেভেলপ করছে অনেক ম্যাচিওর স্টেজে। আমাদের লোকাল কোর ব্যাংকিং সলিউশনও ডেভেলপ করে ফেলছে, বিভিন্ন ব্যাংক কিন্তু করতেছে। এখন আগে আমরা টোটালি ডিপেন্ডেন্ট ছিলাম বিদেশিদের কাছে, বিদেশিদের কাছ থেকে কোর ব্যাংকিং সলিউশন এনে আমরা এটা মেনটেনেন্স, তাদের কাছে আমরা হস্টেজের মতো ছিলাম। আমরা কোনো কিছুই ফ্লেক্সিবিলিটি আমাদের ছিল না, কারণ আমাদের কাছে তাদের যে সিক্রেট কোড যেটা থাকে ওইটা তারা শেয়ার করতো না এরকম। এখন কিন্তু আমরা উই নো অল দি ট্রিক্স এবং আমরা এগুলা ম্যানেজ করতেছি। এবং এই যে গ্রোথ যেটা হয়েছে এটা আরেকটা জিনিস আমি বলি, যেটা হলো যে বাংলাদেশ ব্যাংকের যে এখন মনিটরিং সিস্টেম, এটা অনেক অনেক ইফেক্টিভ। আগে এই যে যতগুলা কেলেঙ্কারি ধরা পড়ছে, আমি কথাটা খুব ফার্মলি বলতে চাই, এগুলা কে আইডেন্টিফাই করছে? বাংলাদেশ ব্যাংক বা ওই ব্যাংকের সিস্টেমস। বাইরের থেকে তো কেউ এসে এগুলো আইডেন্টিফাই করে নাই, আগেও এইগুলা ঘটছে, কিন্তু আগে লেজার, বড় বড় লেজার বইয়ে লেখা হয়েছে, স্টোর রুমে চলে গেছে, অথবা এগুলো আনআর্থ থেকে গেছে, কারণ মনিটরিংয়ের ওই ধরনের কোনো সিস্টেমই ছিল না যেটা এগুলোকে আনআর্থ করতে পারে। কিন্তু এখন হ্যাঁ দেরি হয়েছে কিছুটা, এটা হয়তো সিস্টেমের পরিপক্কতার অভাব ছিল, কিন্তু আমাদের সিস্টেম এভরিডে ইটস গ্রোয়িং। এবং আমি বলবো যে বাংলাদেশ ব্যাংক ইজ প্লেইং এ ভেরি গুড রোল এই ব্যাপারে, এবং তারা বিভিন্ন টুলস এবং টুলসের উপরে প্রশিক্ষণ দিচ্ছে, টুলসগুলো শেয়ার করতেছে, এবং ব্যাংকগুলোও ইনোভেটিভ হইতে, প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক সবগুলাই কিন্তু মোর অ্যাগ্রেসিভ ওয়েতে এইগুলাকে নিয়ে ডেভেলপমেন্টের প্রক্রিয়া তারা এগিয়ে যাচ্ছে। অতএব আমি বলবো যেটা হচ্ছে যে এইটাকে সাধুবাদ দেওয়া উচিত। এইসব যে ইরেগুলারিটিসগুলা ইন্টারনালি, আপনার যদি এই মনে করেন যে চ্যানেল আইতে যদি কোনো ইরেগুলারিটিস হয়, যে হিউম্যান বিং যখন অপারেট করে, এটা যদি ওন সিস্টেম যদি এটাকে আইডেন্টিফাই করতে পারে, তখন আমরা তাদেরকে কংগ্রেচুলেট করা উচিত। আর বাইরের থেকে কোনো এজেন্সি এসে যদি এটাকে যদি আইডেন্টিফাই করে, দেন আই উইল সে যে এটা কোনো ইফেক্টিভ সিস্টেম না। অতএব ঠিক অনুরূপভাবে ব্যাংকিং সেক্টরে আমাদের সার্থকতা হচ্ছে গত কয়েক বছরের যে আমরা নিজেরা আমাদের অনেক ম্যাচিউরিটি অর্জন করেছি,
কনফিডেন্স লেভেল আমাদেরকেই দিতে হবে, কারণ এইগুলা যে ইরেগুলারিটিসগুলোর উপরে যদি অ্যাকশন হয়, এখন আমার প্রত্যাশা হবে, আমি এজ এ মানে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত লোক বিদায় আমি যেটা বলবো, যেটা হচ্ছে যে যারা আইডেন্টিফাইড হয়েছে করাপ্ট, যারা আইডেন্টিফাইড হয়েছে যে এই রেগুলেটরির জন্য দায়ী, তাদেরকে শাস্তির বিচারের মধ্যে আনতে হবে এবং বিচার ত্বরিত, কিন্তু ব্যাংক কোম্পানি আইনের আওতায় আনতে হবে। আদার এজেন্সিগুলোকে ব্যবহার করে এটা যদি করা হয়, এটা একটা মানে সঠিক হবে না। ব্যাংকিং নীতিমালা, ব্যাংকিং নর্মের মধ্যেই শাস্তির বিধান, যদি আইনটা যদি অপরিপূর্ণ থাকে, এই আইনটাকে আরও স্ট্রেংথেন করেন, কিন্তু আমি আদার এজেন্সিগুলোকে ইউজ করে এই বিচার কার্যকে মানে করার আমি ব্যক্তিগতভাবে সেটি কেন নয়, সেটি কেন নয়, কেন নয় আমি এটা বলতে গেলে আমাকে বলতে হবে, যেটা হলো যে আমি একটা এক্সাম্পল দিই হলমার্ক নিয়ে। হলমার্কে অর্থ মন্ত্রণালয় এবং আমাদের মতো লোকজন, 2-4 জন লোকজন আমরা বলছিলাম, যেটা আমি পাবলিকলি টেলিভিশনেও বলেছি, যেটা হচ্ছে যে সাধারণত, এবং উনি তো প্রফেশনাল ব্যাংকার, আমাদের একজন সিনিয়র ব্যাংকার দেশের, উনি এটাকে আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল বলে থাকি, কারণ আমি নট এ ব্যাংকার, মানে ওই জাতীয় যে প্রফেশনাল ব্যাংকার। যেটা হচ্ছে যে ব্যাংকিং নীতিমালায় আছে, যেটা হচ্ছে যে কেউ যদি কোনো ইররেগুলারিটিস করে, এই ধরনের যে টাকা মারে, তো যারা চেইনের মধ্যে তাদের প্রপার্টিগুলো অ্যাটাচ করা যায়, অ্যাটাচমেন্ট, এবং এইটা এই যে আদালত আছে, এবং এই আদালতের মাধ্যমেই এইগুলাকে কতগুলো স্টেপ যেতে হয়, স্টেপ করে এই সবার প্রপার্টি, এই যদি ব্যাংক যে হলমার্কের সাথে যারা জড়িত ছিল, তাদের আত্মীয় স্বজনই হোক বা ব্যাংকের অফিসিয়ালসই হোক, তাদের সবগুলা প্রপার্টি যদি অ্যাটাচ করা যেত, আমি বলতাম সবগুলো আদায় নিশ্চিত হয়ে যেত, এবং তখনও তাকে সার্ভেলেন্সে রাখা সম্ভব ছিল আইনের আওতায়। কিন্তু তখন একমাত্র দাবি ছিল কি তাকে জেলে পুরো, এবং জেলে পুরলে হবে কি কয়েকদিন জেল খাটবে, তারপরে আদালতের আইনের ফাঁকফুকর দিয়ে কোনো একভাবে সে বাইরে হয়ে আসবে, কারণ তার কাছে টাকা আছে। আই এম সেইং পাবলিকলি দ্যাট থিং, তার কাছে টাকা আছে, আইনের ফাঁকফুকর দিয়ে। এটা দুনিয়ার যে কোনো দেশে, এটা বাংলাদেশে না, এটা ইংল্যান্ড আমেরিকায়ও তাই ঘটে। যদি এই ধরনের বড় ধরনের যারা মানির ম্যান, তারা কিন্তু জেলে থাকে না, অতএব তারা কোনোভাবে বাইর হওয়ার পথ বের করে নেয়। অতএব আমাদেরকে যেটা করা উচিত আমি মনে করি, যেটা হচ্ছে যে ব্যাংকগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, এখানে হয়রানি, এখানে ভয়ভীতির সৃষ্টি না করে আমি ব্যাংকগুলোর মধ্যে, কিন্তু যদি ব্যাংক যদি আইনের চর্চা না করে, ব্যাংক যদি তার এটাকে ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয়, তবে অবশ্যই ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যারা রেগুলেটরি অথরিটি, এটাকে বাংলাদেশ ব্যাংক বলি বা অর্থ মন্ত্রণালয় বলি বা কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা আদালত বা যে কোনো সরকারের যে কোনো অর্গান, এটা হইতে পারে যার দায়িত্ব আছে, কিন্তু ওইটা আসবে পরে। ব্যাংককে সুযোগ দিতে হবে, সোনালী ব্যাংকে এই ব্যাপারে সুযোগ দেওয়া, অন্যান্য প্রাইভেট ব্যাংক যেগুলোতে, পাবলিক ব্যাংক যেগুলো ইনভলভ হয়েছে, তাদেরকে সুযোগ দিতে হবে প্রথমে, যে ইউ টেক অ্যাকশন অ্যাজ পার দি ইয়োর রুলস। এবং এইভাবে যদি সুযোগ না দেওয়া হয়, এটা ব্যাংকের সহায়তা হবে না। আমি এই কথাগুলো বলছি এই জন্য, এগুলো নিয়ে হয়তো কেউ এত পরিষ্কারভাবে হয়তো কথা বলতে চান না, কিন্তু আমি মনে করি এগুলো নিয়ে আমাদের সময় আসছে। আমাদের ব্যাংকিং সেক্টর অনেক ম্যাচিওর্ড, এখন অনেক লিডিং রোল নিচ্ছে, অতএব আমাদেরকে এই কথাগুলো আজকে সমাধান করতে হবে। শালী, এই জায়গায় কোনো আপনার মতামত? আমি শুধু ওনাকে একটু সাপ্লিমেন্ট করবো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি গুড গভর্নেন্স হচ্ছে প্রথম সত্য। যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে গুড গভর্নেন্সের কোনো বিকল্প নেই। ইউ মাস্ট হ্যাভ এভরি ল ইন অর্ডার ইন প্লেস সো দ্যাট এভরিওয়ান আর কমপ্লাইড। সে প্রেক্ষাপটে ব্যাংকিংয়ের যে কর্মকাণ্ড, সেটা যে একটা ডিফারেন্ট ক্যারেক্টার, সেটা উনি নিঃসন্দেহে যেভাবে তুলে ধরেছেন যে তাদের কর্মকাণ্ডের যে বিচার, সেটা হচ্ছে সিভিল কাম ক্রিমিনাল। আরেকজন খুন করা, দ্যাট ইজ এ ডিফারেন্ট ক্রিমিনাল। হলমার্কের কথা যদি আমি ফিরে আসি, হলমার্কের মধ্যে যে কাজটা হয়েছে, সোনালী ব্যাংকের কিছু আনস্ক্রুপুলাস অফিসিয়ালদের কোলাবোরেশনে ওই লোক টাকা নিয়ে গেছে এবং বিভিন্ন ব্যাংক এসে রিসিভ করেছে। যখন কোনো ব্যাংক একটা অ্যাকসেপ্টেন্স পায়, অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে যে ওই ব্যাংক বলতে যে আমি সব গুডস পেয়েছি অ্যাজ পার টার্মস অফ দি এলসি, অটোমেটিক্যালি ওই পার্টিকুলার ব্যাংক পারচেজ করতেই পারে সেটা। ওয়ান্স ইট ইজ পারচেজ, সেখানে তার জন্য এটা হচ্ছে যে বাইন্ডিং, সে হি শ্যাল হ্যাভ টু মেক পেমেন্ট। বাট সেখানে সে পেমেন্ট করে নাই। অনেক ব্যাংক এখনো পর্যন্ত সেগুলো নিয়ে আমরা কোর্টের মধ্যেও চলে গেছে। আজকের মিটিংও ঠিক এই সমস্ত কথা নিয়ে অনেক কথা আসছে, সেখানে তারা গ্রিন এরিয়া, গ্রে এরিয়া, রেড এরিয়া, ব্লু এরিয়া অনেক কথা বলছে। আমার মধ্যে হোয়াট এভার ইট বি,
যদি কোনো পার্টিকুলার পারচেজিং ব্যাংক যদি কোনো ক্রিমিনালিস করে থাকে তার জন্য শাস্তি আছে, বাট পেমেন্ট তো ব্যাংকে দিয়ে দিতে হবে। সোনালী ব্যাংক শ্যাল টু মেক পেমেন্ট, এবং যে ব্যাংক কনভেন্স করেছে ওই লোকের সহায়তা করার জন্য তাকে নিয়ে আসেন বিচারের কাঠ দ্বারায়, তাকে আপনি বিচারে নিয়ে যান। সবচেয়ে বড় কথা হচ্ছে হলমার্ক ব্যাংক ইনস্টিটিউশন, যেহেতু আমাদের বাংলাদেশ ব্যাংক অনেক ম্যাচিউরড, আমাদের ব্যাংকিং সেক্টর অনেক ম্যাচিউরড, এটা বন্ধ করে দিতে সমাধান না। একটা ভালো এনে তাকে টেক ওভার করে, তোর লিগাল প্রসেস টেক ওভার করে এটা প্রোটেকশন চালানো উচিত ছিল, বাট দ্যাট ইজ স্টপ হওয়া মানেটা হচ্ছে টোটাল ইকোনমির যে রোলিংটা এখানে বন্ধ হয়ে গেল। আলটিমেটলি দ্য এক্সপোর্টিং প্রসেস, দি র মেটেরিয়ালস ইন দ্য ওয়েটিং সব কিছু ধ্বংস হয়ে গেল। তাহলে হলোটা কি, আলটিমেটলি সমস্যাটা এবং ধ্বংসটা ড্যামেজটা দেশের অর্থনীতির হয়ে গেল। সেটা না করে আমরা ওই পথে যেতে পারতাম। সেই জন্য হি হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট, এটা যদি আপনি সেই ল এনফোর্সমেন্টকে দেন, আপনি জানেন তাদের সম্বন্ধে সবাই জানে হোয়াট দে আর, তারা ব্যাংকিং যে টোটাল মেকানিজমটা কি বুঝবে, বুঝে সেখান থেকে কীভাবে তার সমাধান দেবে, কাকে কীভাবে প্রসিকিউট করবে। ইট ইজ ভেরি হার্ড টু রাদার ব্রিং দেম টু দি বুক টু দের। একটা স্পেশালাইজড গ্রুপ আছে সেখানে যেগুলো ক্রাইমগুলো তারা করছে, ব্যাংকিং ক্রাইমের জন্য আলাদাভাবে এক্সপার্ট পিপল শুড বি দেয়ার, তাকে শাস্তি দেওয়ার জন্য। আর যারা মার্ডার করতেছে, ক্রিমিনাল করতেছে, মানুষ হত্যা করতেছে, তাদের জন্য আলাদা জিনিস আছে। বাট ওভার অ্যান্ড অ্যাভাব সত্যিকার দেশকে যদি আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চান, এই ইন্ডাস্ট্রি বন্ধ করতে সমাধান না, ইন্ডাস্ট্রি চালিয়ে রাখতে হবে। ইট শুড হ্যাভ ইটস কন্টিনিউটি, যে টাস্কম্যান করে বলেন, টেক ওভার করে বলেন, বাট ল শুড বি দেয়ার, ল শুড বি পাসড ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। সেখানে তো অটোমেটিক্যালি জিনিসটা ওটাও চললো, মানুষ এমপ্লয়মেন্ট থেকে বিচ্যুত হলো না, এক্সপোর্টও চালু রাখলো, এভরিথিং উইল বি স্কোয়ার্ড আপ, বাট দি পার্সন হু ইজ ডিলিংকুয়েন্ট হি ইজ থ্রোন অ্যাওয়ে ফ্রম দি টোটাল ট্র্যাক। এটা হওয়া উচিত, বাট দ্যাট ইজ নট বিং হ্যাপেনিং ইন আওয়ার ইকোনমি or in our country. এটাই দুঃখজনক। সুতরাং there should be a separate set of people who will be investigating or who will be giving the treatment to this sort of crimes. এটার সাথে এটা অ্যামালগামেট করলে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। এই যে সাম্প্রতিককালে যে রাজনৈতিক অস্থিরতা গেল, বিশেষ করে 5 জানুয়ারি নির্বাচনের আগে গত কয়েক মাসে, অনেকেই কিছু পত্রপত্রিকা আপনি দেখেছেন, রিপোর্ট হয়েছে যে এই রাজনৈতিক অস্থিতিশীলতা সুফল পেয়েছে ব্যাংকিং খাতে যারা ডিফল্টার তারা। দ্যাট ইজ আমি বলবো যে সেখানে তো একটা পর্যায়ে যখন আসছে, যে সার্কুলারটা পরবর্তী পর্যায়ে আসছে, আপনি যেটা বলতেন সেটাই তো আমি বুঝছি। অর্থনীতি যখন এমন একটা পর্যায়ে চলে আসছে যেখানে একদম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, সেখানে একটা মোমেন্টাম দিতেই হবে। মোমেন্টাম দেওয়ার জন্য আমাদের সেন্ট্রাল ব্যাংক কিছু সতর্ক রিল্যাক্সড আপনার সার্কুলার ইস্যু করেছে। প্রত্যেকটা ব্যাংকের উচিত কিন্তু সেটাকে অ্যাবিউজ না করা, এটা প্রপারলি যদি একটু লেজেন্ড করতে পারে। একটা সাপোজ ধরেন জেনুইনলি হি সাফার্ড ফ্রম দিস সর্ট অফ ডিব্যাকল, তাকে যদি আমি সত্যি করতে সাহায্য করে তার চাকাটাকে সচল করতে পারি, হোয়াই শুড আই নট ডু ইট? আমি তো অলওয়েজ হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে দেবো, সো দ্যাট হি ক্যান কাম আপ। ওয়ান্স হি কাম আপ উইল বি রাদার মুভিং টুগেদার। কিন্তু এখানে ভালো কাজের সাথে স্বাভাবিক খারাপ কিছু চলে আসে, এবং আমরা যদি সেভাবে সৎ না হই, আমরা যদি সিনসিয়ার না হই, আলটিমেটলি এই সুযোগের মধ্যে কিছু খারাপ লোকও চলে আসছে। দ্যাট ইজ দ্য টোটাল ট্র্যাজেডি অর চ্যালেঞ্জ ফর দ্য ইকোনমি। বাট তাদের উদ্দেশ্যটা ছিল ভালো, আমাদের উদ্দেশ্যও ভালো, সেখানে ওই লোকগুলো ঢুকে যায় যেটা আমাদের ইকোনমির এই বেনিফিট তারা পেতে চায়। বাট আজকেও আমাদের গভর্নর সাহেব একটা কথা বললো, যেগুলো রিশিডিউলিং করা হয়েছে সেই এর মধ্যে এটাকে পারফর্মিং করেছেন আপনারা, বাট ইট শুড কন্টিনিউস পারফর্মিং ওয়ান। এবং যে ইন্টারেস্ট সাসপেন্সের যে টাকাটা ছিল, ডোন্ট ট্রাই টু ডাইভার্ট টু দি ইনকাম। এটা যতক্ষণ ক্যাশ রিকভারি না করছেন সেই টাকাটা ওই সাসপেন্সে থেকে যাবে, ইউ ক্যানট পুট ইন দি ইনকাম বক্স। সেইভাবে করা উচিত। কিন্তু আমরা কতটুকু ইথিক্যালি উই আর ক্যারিং আউট দিস অর্ডার, দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং। কারণ আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক যতই কিছু করাটা কেন, উই আর দি ইমপ্লিমেন্টার, উই আর দি এক্সিকিউটার, আমরা তো ফিল্ডের মধ্যে আছি। সুতরাং আমরা যদি সেই স্পিরিট অ্যাটাক করি, আলটিমেটলি আমার মনে হয় দ্যাট ওয়াজ নট এ ব্যাড থিং। নাহলে তো অর্থনীতি আরও থুবড়ে পড়তো। আপনি জানেন যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোন ডকুমেন্ট পাবেন যে 100% কমপ্লায়েন্ট না, একটা ডকুমেন্ট পাবেন না। বাট উই শ্যাল হ্যাভ টু গিভ দ্য ওকে ইউ গো। নাহলে তো ডকুমেন্ট আপনি তো যদি না করেন, আপনি ব্যাক টু ব্যাক তো অনেক আগে করে ফেলেন, র মেটেরিয়াল চলে আসছে, এভরিথিং ইজ রেডি, আপনি শিপমেন্ট করতে পারলেন না, তাহলে হলোটা কি? ডকুমেন্ট ডিসক্রিমেন্ট হলো, আমি হলো তুমি ডিসক্রিমেন্ট ডকুমেন্ট পাঠাইও না, ক্যান আই টেল ইট? নো। তাহলে অটোমেটিক পুরো জিনিসটা তো আমার ডিস্ট্রেস কার্গো হয়ে যাবে। উই ক্যানট ডু ইট। সেই জন্য এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা যদি যারা ফিল্ড পর্যায়ে দোজ হু আর দি এক্সিকিউটেড, তারা যদি ঠিকমতো সেটার স্পিরিটটা বুঝে এবং দ্য ওয়ার্ক অ্যাকর্ডিংলি, আই থিঙ্ক ওটা খুব একটা খারাপ কিছু
আমাদের রেগুলেটর করে নাই, তারা করেছে অর্থনীতির চাকাটাকে সত্যিকার সচল রাখা। ডক্টর কবির, আমি এটাতে আরেকটু যোগ করতে চাই, যেটা হচ্ছে যে হ্যাঁ, এই সার্কুলারটার সাথে কোনো মানে আমার কোনো দ্বিমত নেই। এই সার্কুলারটা সঠিকই আছে। তবে সার্কুলারটার সাথে যদি আরেকটা জিনিস হয়তো, যে স্মল এন্টারপ্রিনার যারা, বিশেষ করে যারা যে কৃষি বা অন্যান্য ছোটো ছোটো, এগুলোকে বাদ দেয় না, ইটস নট এক্সক্লুডেড, এটাকে জেনারেলের মধ্যেই নিয়ে আসেছে, কেস টু কেস ভিত্তিতে ব্যাংক করতে পারে, কিন্তু আর একটু অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। আমি যদি এটাকে দেখি, আমি বিশেষ করে কৃষক যে বিভিন্ন ধরনের সবজি ফলায় বা তারা বা আলু ফলাইছে বা এই ধরনের যে ফুলকপি ফলাইছে, তারা কিন্তু এই সময় সবচেয়ে পেরিশেবল গুডস যারা প্রোডাকশন করছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব তাদের ব্যাপারে আমি বলবো যে আরও অতিরিক্ত বিবেচনা করার একটু সুযোগ ছিল। এটা কিন্তু ব্যাংকগুলোকে, বাংলাদেশ ব্যাংক এই ফ্লেক্সিবিলিটি দিছে এই সার্কুলারের মধ্যে, যে গ্রাহক এবং ব্যাংকের সম্পর্কের ভিত্তিতে এইগুলোকে বিবেচনা। কিন্তু এটা ঠিক আমাদের দেশে যেটা ঘটে, বড় গ্রাহকরা অনেক সুযোগ সুবিধা বেশি নিয়ে যান যে কোনো সুযোগেই, কারণ ওনারা অনেক পাওয়ারফুল বা ওনারা অনেক ক্লেভারও বলতে হবে। কারণ আমার ছোট কৃষক, গ্রামের কৃষক হয়তো এই খবরটাও জানে না, হয়তো টেলিভিশনে দেখছে, বুঝে উঠতেও পারে নাই যে সেই সুযোগটা পেতে পারে, কিন্তু সেই সুযোগের হয়তো আর যদি কোনো কোনো জায়গায় আবার সুযোগ পাচ্ছে, কারণটা হচ্ছে যে আমাদের যে ফিল্ড লেভেল অফিসিয়ালস যারা আছে ব্যাংকের, তারা কিন্তু খুবই প্রোঅ্যাক্টিভ এবং তারা তাদের সাহায্যের জন্য তাদের ক্লায়েন্টদেরকে বলছে এবং তারা এই সুযোগটা নেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করছে। এটা হলো পজিটিভ দিক। আর খারাপ দিকে আছে আনস্ক্রুপুলাস কিছু অফিসিয়ালসও আছে, যারা শুধু যে যারা সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে না, একেবারে মাঠ পর্যায়েও আছে, তারা কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেহেতু এটার মধ্যে থেকে তারা কোনো ব্যক্তিগতভাবে কোনো ফায়দা লুটতে পারবে না, সেই জন্য এইটাকে এই সুযোগটারও সুযোগ করে দিতে তারা চায় না। কিন্তু এটা হচ্ছে সার্বিকভাবে এই জিনিস। আর আপনি আগে যেটা বলছেন, যেটা হলো যে গভর্নেন্স, এটা তো নো ডাউট সকল ক্ষেত্রে আমাদের গভর্নেন্স যেটা, বাট আপনি তো বলছিলেন যে ব্যাংকিং সেক্টরে গভর্নেন্সের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, ইমপ্রুভ হয়েছে সিস্টেমস, কিন্তু এখনো মানে আমাদের গভর্নেন্সের জায়গা, আমাদের ডিসেন্ট্রালাইজেশন আরেকটা জিনিস, গভর্নেন্সেরই একটা ইন্টিগ্রাল কম্পোনেন্ট, ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, রেসপন্সিবিলিটি, এগুলো। ডিসেন্ট্রালাইজেশন নিয়ে সরকারেরও কমিটমেন্ট আছে, কিন্তু আমরা বাস্তবে কি দেখি, যারা ডিসেন্ট্রালাইজেশনকে বাস্তবায়ন করবেন, যারা অফিসিয়ালস, আমি বলবো সকল, এটা অন্য সেক্টরেও তাই একই জিনিস, আপনি প্রশাসনেও যান তাকান, ওনারা নিজেদের সুযোগ করে দিতে রাজি আছেন, কিন্তু অন্যদের সুযোগ করে দিতে রাজি না। মানে অন্যদেরকে, ওনারই কলিগস যারা ফিল্ড লেভেলে আছে, তাদের জন্য তাদেরকে ক্ষমতা দিলেও তাদের ক্ষমতাকে কিভাবে আটকে রাখা যায়, মানে উনি হেডকোয়ার্টারে যিনি আছেন উনি ফেরেশতা, আর যারা মাঠে আছে তারা সব হইল খারাপ, এটা বিবেচনা করার কোনো সুযোগ নাই। আমরা দে শুড ওয়ার্ক এজ এ টিম, এবং আমাদের যে সকল পর্যায়ে ডিসেন্ট্রালাইজেশনের খুবই প্রয়োজন, থ্রু অ্যান ইফেক্টিভ মনিটরিং এবং অ্যাকাউন্টেবিলিটি ডেভেলপ করে। আরেকটি প্রসঙ্গ যেটি আপনারা দুজনেই প্রবৃদ্ধির আলোচনাটা করেছেন, আমরা অর্থনীতি নিয়ে আলোচনা করতে গেলে সবসময় করি, আর অর্থনীতিবিদরা, রাজনীতিকরা তো প্রবৃদ্ধির প্রসঙ্গে আলোচনা করেনি, যে বিশ্ব অর্থনীতির বাস্তবতায় বাংলাদেশের প্রবৃদ্ধি বেশ সন্তোষজনক, সম্মানজনক, যদিও এই প্রবৃদ্ধি কিভাবে নির্ধারণ করা হয় বা পরিসংখ্যান ব্যুরো কীভাবে করে সেটি নিয়ে অনেক রকমের বিতর্ক অনেকে তোলেন। আবার সরকারের দিক থেকে বা পরিসংখ্যান ব্যুরো থেকে যেটি দেখানো হয় সেটির সঙ্গে হয়তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বা দেশের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক অনেক সময় কত প্রবৃদ্ধি হলো সেটি নিয়ে তাদের মধ্যে বিতর্ক থাকে। কিন্তু মূল প্রশ্ন যেটি করা যেতে পারে, যে এই যে প্রবৃদ্ধি যাই হচ্ছে বা ইতিবাচক যে ধারাটির কথা আপনারা উল্লেখ করলেন, সেটির সুফল আসলে সাধারণ মানুষ পাচ্ছে কিনা, বা এই প্রবৃদ্ধিটা যারা করছে তারা সবাই পাচ্ছে কিনা, সমভাবে পাচ্ছে কিনা, এটি বড় প্রশ্ন। আর প্রবৃদ্ধির কথা বলতে হলে প্রবৃদ্ধির যে লক্ষণগুলো, যে তার মধ্যে কর্মসংস্থান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই কর্মসংস্থান সেই অনুপাতে হচ্ছে কিনা, যেটি আমরা দেখছি কাগজে কলমে যে এটি হচ্ছে প্রবৃদ্ধি, আমরা যদি কর্মসংস্থানের দিকে তাকাই সেটির সঙ্গে সাযুজ্যটা খুঁজে পাওয়া যায় কিনা। আমি এই ব্যাপারে বলতে চাই, যেটা হচ্ছে আই থিঙ্ক এটা খুবই সময় উপযোগী একটি বিষয়, এবং আমি যেভাবে দেখি এটা হচ্ছে যে প্রবৃদ্ধিতে আমরা কিন্তু যদি দেখেন, যদি লেটেস্ট স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টটাও দেখেন, বাংলাদেশকে বলা হয়েছে আনপলিশড ডায়মন্ড, মানে এত ক্রিটিসিজমের পরেও পলিটিক্যাল সেক্টরে তারা খুবই ক্রিটিক্যাল, কিন্তু তাও বলছে একটা আনপলিশড ডায়মন্ড, মানে হচ্ছে যে আমাদের সম্ভাবনা অনেক অনেক, এবং এই ব্যাপারে কারো দ্বিমত নেই। আর মেজারমেন্ট
মেজারমেন্ট নিয়ে যে যেটাই বলুন না কেন, বেস পিরিয়ড এটা 2006 সাল হবে না না এর পরবর্তী সময়ের হবে না কিনা কোন সময় হবে, এইটা অলওয়েজ ইয়ার টু ইয়ার বেসিসেই আমরা কম্পেয়ার করি এবং এই কম্প্যারিজনটা চলমান একটা প্রক্রিয়া। এটাতে আমি মনে করি যে আমরা এখন 96 থেকে 96-এর সাথে কম্পেয়ার করার এখন আর সুযোগ নাই। এখন আমাদেরকে 2000 সালেরই একটা বছর বেছে নিতে এবং এটার সাথেই কম্পেয়ার করে আমাদের এগুলোকে দেখতে হবে। আমি মনে করি না ওইগুলো হইতেছে হয়তো যে মাইক্রো লেভেলে আলোচনা করলে হয়তো মাইনর ডিফারেন্সেস পাওয়া যাবে, কিন্তু গ্রোথ যেটা প্যাটার্ন যেটা এটা খুবই পজিটিভ এবং এটার সাথে কোনো কারো দ্বিমত নাই। অতএব আমাদের এক্সপোর্ট গ্রোথ যেটা হচ্ছে, আমাদের যে ইম্পোর্টে ইদানিংকালে যেটা যে রিডাকশন হচ্ছে, এইগুলো হয়তো সিজনাল। আমি বলবো যে কিছু সময় কিছু বছরের কিছু সময় আমাদের হয়তো যে যে গ্রোথটা হয়তো এফেক্টেড হয়, এইভাবে গ্রোথ বলতেছি এক্সপোর্ট এবং ইম্পোর্টে বা, কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এখন পজিটিভ, এটাই সত্য। এবং আমাদের যে ট্রেড ডেফিসিট যেটা, এটা অনেক সাবস্টেন্সিয়ালি ট্রেড ডেফিসিট ন্যারোড ডাউন হয়েছে 58%-এ এবং আমাদের যেটা এফডিআই যেটা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আমাদের 5.4% ইনক্রিজ হয়েছে অতএব লাস্ট 6 মান্থসে। অতএব এইগুলা তো একেবারে নিরেট হিসাব মানে এইগুলাতে। আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনি যেটা বলছেন, ইনকাম ইনইকুয়ালিটিসটা কমতেছে, এটা সবাই স্বীকার করতেছেন যে ইনকাম ইনইকুয়ালিটিস ধনী দরিদ্রের যে বৈষম্য যেটা, এটা সাবস্টেন্সিয়ালি কমছে। আমাদের যে বিলো পভার্টি লেভেলে আমাদের আগে ছিল যেভাবে অনেক বেশি, এখন কিন্তু আমরা আমাদের লক্ষ্যমাত্রার থেকেও আমরা যে 26 বা কোনো স্ট্যাটিস্টিক্স বলছে যে 28% লোক যে আমাদের পভার্টি লেভেলের নিচে, এইটা কিন্তু আমাদের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট যে আমাদের আমরা মোটামুটি আমাদের যে এমডিজির লক্ষ্যমাত্রা এটাতে আমরা কিন্তু পিছনে নাই। আমরা কিন্তু মিলিনিয়াম ডেভেলপমেন্ট সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে তাল মিলিয়েই আমরা যা করেছি, আমরা এটা সাবস্টেন্সিয়াল আমাদের জাতি হিসাবে। আমাদের যে এটাতে আমাদের যে ওভারঅল ইকোনমিকে গোয়িং রাখার জন্য আমাদের যেটা চ্যালেঞ্জ বলতে আমি 3টা চ্যালেঞ্জকেই মনে করি। আমাদের যেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার লার্জলি বিভিন্নভাবে, আর আমি দ্বিতীয় চ্যালেঞ্জটাকে আপনি যেটা বলেছেন স্কিল ডেভেলপমেন্ট, আর তৃতীয় যেটাকে আমি মনে করি যেটা কমপ্লায়েন্স অফ স্ট্যান্ডার্ডস। এবং এটাতে কমপ্লায়েন্স অফ স্ট্যান্ডার্ড স্টিল এ মেজর চ্যালেঞ্জ। এটা গার্মেন্টসই বলি বা অন্য খাতেই বলি, কমপ্লায়েন্স অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড গাইডলাইন্স এইটা, এবং ব্যাংকিং সেক্টরই বলি, আমি সব জায়গায় কিন্তু বা উন্নয়নমূলক অন্য কর্মকাণ্ডের কথাও বলি, আমরা এখানে দেখব এটা। আর ইনভেস্টমেন্ট অন ইনফ্রাস্ট্রাকচার আমাদের সাবস্টেন্সিয়াল, বিশেষ করে পাওয়ার বা কমিউনিকেশন, এগুলোতে আমরা অনেক উন্নতি করছি, কিন্তু উইল হ্যাভ টু গো এ লং ওয়ে। আমরা মোটামুটি শুরু করছি, যাত্রা শুরু হয়েছে, বাট উইল হ্যাভ টু গো এ লং ওয়ে। আর আমি যদি স্কিলড হিউম্যান রিসোর্স, এইখানে আমি বলবো যে আমরা অনেক অনেক পিছিয়ে, আমরা এখনও রিপ্লেসমেন্ট লেভেলে আছি। মানে আমি যেটা বলতে চাই যেটা হলো যে মোটামুটিভাবে যে জায়গায় ছিলাম আমরা পিছনের দিকে যাচ্ছি না, কিন্তু সামনেও যে হাঁটছি এটা বোঝা যাচ্ছে না, কারণ আমাদের যে নিড, আমাদের যে ইয়াঙ্গার জেনারেশনের সংখ্যা বাড়তেছে, ওইটাকে কোনো মতে আমরা কাভার করতেছি। আমার এইখানে আমি মনে করি সরকারকেও আরও অ্যাগ্রেসিভ হতে, প্রত্যেকটা সেক্টরে এবং বিশেষ করে প্রাইভেট সেক্টরকে কীভাবে আরও ইনসেন্টিভ দিয়ে, তাদেরকে আরও বেশি যে উৎসাহ দিয়ে, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে উৎসাহ দিয়ে এই যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আরও কীভাবে আরও মোর ইনভেস্টমেন্ট করা যায়, এতে করে দুইটা লাভ হবে আমাদের ইকোনমিতে, লং টার্ম একটা বেনিফিট। আমি প্রশ্ন করব যে আমরা যে অনেক ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, মনে করেন গার্মেন্টস সেক্টরকে এক্সপোর্ট বেনিফিট বা এগুলা তো খুবই ভালো জিনিস। তাই আমরা কেন স্কিল ডেভেলপমেন্টের জন্য, তারাও তো রিমিটেন্সের এটা নেট পয়সাটা আনে দেশে, তাকে যদি একজনকে আনস্কিল লেবার হিসেবে না পাঠাইয়া সরকারি খরচে তাকে যদি ট্রেনিং দিয়ে, আমরা যদি প্রাইভেট সেক্টর একটা ইনস্টিটিউশন থেকেও ট্রেনিং দিয়ে আমরা যদি পাঠানোর ব্যবস্থা করতে পারতাম, তো এটা তো দেশের নেট লাভ হইতো। হয়তো কালকে পাবো না এই বেনিফিটটা, কিন্তু লং টার্মে আমরা বেনিফিট। আমি যদি আজকে যতজন নার্স তৈরি করতে পারি, যতজন মিডওয়াইফ তৈরি করতে পারি, যতজন আমি যে কেয়ার গিভার তৈরি করতে পারি, যত লক্ষ তৈরি করতে পারি, তত লক্ষর ডিমান্ড আছে বাইরের দেশগুলোতে। শুধু তো এই এরিয়াতে না, প্রত্যেকটা এরিয়ার কনস্ট্রাকশন ওয়ার্কারের ডিমান্ড আছে। সারা মিডল ইস্ট এবং কি মালয়েশিয়া এইসব দেশগুলোতে ট্রেন, কিন্তু আমাদের লোকজন যাচ্ছে যারা, তারা কোনোদিনই হয়তো কনস্ট্রাকশন যে করে নাই সে ওইখানে গিয়ে কনস্ট্রাকশনে যাচ্ছে। অতএব আমাদের কোয়ালিটিটা ওইভাবে তারা দেখছে না। কিন্তু আমার যদি এই লোকজনকে যদি একটা বেসিক ট্রেনিং দিয়ে
যদি আমি দিতে পারতাম, যদি তখন দেখতেন যে আমার লোকজনের চাহিদা ওইখান থেকে ডিমান্ড ক্রিয়েশন হইতো এবং যারা যাচ্ছেন তাদের আর্নিংটা অনেক গুণ বেড়ে যেত। এখানে আমি একটি কথা বলতে চাই, যেটা হয়তো অনেকে বলেন না, আমি মনে করি এটা বলার সময় আসছে। আমাদের সেমি স্কিল্ড বা ওই যে কিছুটা স্কিল যারা আছে, গরিব যারা, এরাই টাকা পাঠায় দেশে। আর ধনী যারা, হাইলি এডুকেটেড যারা মনে করেন ডেভেলপড কান্ট্রিতে যাচ্ছেন, তারা কিন্তু আমাদের ইকোনমিতে এইভাবে কন্ট্রিবিউট করেন না। তারা কিন্তু দেশে তাদের আত্মীয় স্বজনদের কাছে টাকা পাঠায় না। এবং তারা শুধু তাই নয়, দেশের জমি মনে করেন যদি ওনারা যদি ধানমন্ডি থেকে যান বা গুলশান থেকে যান, ওই গুলশানের জায়গাটা ওইখানে সেটেল করে এইটাও বিক্রি করে এটার পয়সাটাও আনলফুল ওয়েতে এটা ওইখানে পাচার করেন। এটাই হচ্ছে আমাদের শিক্ষিত, উচ্চশিক্ষিত একটা বড় শ্রেণীর একটা বড় অংশের কাজ এটা। কিন্তু পাশাপাশি আমাদের গরিব যারা, নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিন্তু আমার দেশে টাকা পাঠায়। অতএব আমার ফোকাস হতে হবে সরকারের যে এই যে স্কিল, সেমি স্কিল জবস যেগুলা, এইগুলাতে আরও অ্যাটেনশন দিতে হবে, যাতে করে আমার অর্থনীতিতে তারা কন্ট্রিবিউট করে। নট দি হাই ব্র্যাকেট ইনকাম পিপল, যাদের জন্য বড় ইউনিভার্সিটি করে লাভ নেই। আমাদেরকে করতে হবে কমিউনিটি কলেজ, আমাদেরকে করতে হবে যে ইনস্টিটিউটগুলো তৈরি করতে হবে, যে যারা ডিপ্লোমা দিবে, সার্টিফিকেট দেবে বা ইয়ে দেবে। এবং আমার দেশেও গার্মেন্টস সেক্টরে প্রায় 27,000 লোক বিদেশি কাজ করে। আমি ওই স্কিলগুলো কেন তৈরি করি না এইখানে? অতএব আমার চ্যালেঞ্জ এইখানে সরকারকে আরও অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। আমার আশা, যেটা আগামী বাজেটে বা আগামী ইয়েতে আমরা দেখবো, এগুলোকে বাজেট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, আমরা দেখতে চাই এইগুলাকে যেন হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে এইগুলাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। মিশালি, আমাদের ইকোনমিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভেলপিং ইকোনমি। আমরা এলডিসি বলি না, বাট ইজ দ্য ডেভেলপিং ইকোনমি। সেই প্রেক্ষাপটে আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি যেটা বলছি আমরা, উই আর ইন দ্য অ্যাডভান্টেজ পজিশন অফ ইনক্রিজিং রিটার্ন, দ্যাট উই আর হেডিং টুয়ার্ডস অপটিমাইজেশন। একটা পজিশন আসার পরে হয়তো আমাদের ডিমিনিশিং রিটার্ন শুরু হবে। সো সেখানে কোনো কমপ্লাসেন্সের স্কোপ নাই যে 6% হলো কি 8% হলো। এমডির জন্য যেটা বলেন যে মিডল ইনকাম কান্ট্রি যদি আমরা করতে চাই, সেখানে মিনিমাম 10% আমরা জিডিপি অবশ্যই দরকার আছে। এবং সেটা আবার ধারাবাহিকভাবে অর্থনীতি আপনারা ভালো বলতেন যে অ্যাট লিস্ট 5 ইয়ার্স এটা আপনি যে কথাটা বলেছেন যে সত্যিকার অর্থে হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম ফ্লো ইন দ্য ইকোনমি অ্যান্ড হাউ ইট ইজ ডিস্ট্রিবিউটেড, এটাকে ব্যালেন্সড হতে হয়েছে নাকি হঠাৎ করে রেটরিক করা হয়েছে, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। আপনি দেখেন আমাদের দেশের মধ্যে বর্তমানে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে লোক চাকরি করে অ্যাবাউট, আমার মনে বর্তমান সিচুয়েশন অনুযায়ী 60 to 65 লাখের মতো। আমাদের বাইরের যে রেমিটেন্স যারা পাঠায়, সেখানে শ্রমিক আছে 75 থেকে 80 লক্ষের মতো। মেইনলি হচ্ছে দিস পিপল আর আর্নিং দ্য ফরেন কারেন্সি। এরা হচ্ছে লোকালি থ্রু এক্সপোর্টার, ওরা হচ্ছে ডাইরেক্ট রেমিটেন্স পাঠাচ্ছে। উনি একটা কথা যথার্থই বলেছেন, আমাদের দেশে সত্যিকার অর্থে হোয়াইট কলার যে সমস্ত চাকরি বাকরি করে লোকজন, তারা এখান থেকে টাকা পাচার করে। বাট এই লোক 10টা টাকাও যদি পায়, 10টা লোক সে কেমনে টাকা পাঠাবে, সে পাগল হয়ে যায়। দিস মানি হি ইজ সেন্ডিং হিয়ার। সেখানে গত বছরের স্ট্যাটিস্টিক যদি আমি ধরি, আমার 14.2 বিলিয়নের মতো আমার রেমিটেন্স আসছিল। সেগুলো হচ্ছে মোস্ট আনস্কিল লেবার ফোর্স। আজকে যদি আমি রিমেনিং দ্য সেম কোয়ান্টিটি অফ নাম্বার অফ দ্য পিপল, তাদের স্কিল হতো, সেটা মিনিমাম ডাবল ট্রিপল হয়ে যেতে পারতো, অর্থাৎ 342 লক্ষ হয়ে যেতে পারতো, অর্থাৎ 42 বিলিয়ন হয়ে যেতে পারতো। ঠিক তেমনি এক্সপোর্টারের ব্যাপারেও ঠিক তেমনি তাই। আমাদের যে এফিসিয়েন্সি লেভেল যেটা আছে, সেই এফিসিয়েন্সি লেভেলটাকে আমরা ডেভেলপ করতে পারতাম, আলটিমেটলি আমাদের দেশের এক্সপোর্টও ঠিক তেমনি বর্তমানে যে 24 বিলিয়ন আছে, সেটাকে 40 বিলিয়ন হতে কোনো সময় লাগতো না। দিস অল আর ডিপেন্ডিং অন আওয়ার টোটাল ট্রেনিং প্রোগ্রাম। দিস হিউম্যান ক্যাপিটাল মেইন থিং। হিউম্যান ক্যাপিটালটাকে সত্যিকার আমি সেভাবে যদি ইউজ করতে না পারি, আলটিমেটলি সেটা কখনো সম্ভব হবে না। আর ইনকাম ডিস্ট্রিবিউশন তখনই হবে যখন এ পার্সন ইজ রিয়েলি এনগেজড ইন আইদার জব অর ইন বিজনেস। বাংলাদেশের বর্তমান যে সিনারিও, সেখানে আমি যে বললাম যে আমাদের লোকজন এখন বিদেশ যাওয়ার জন্য অনেক বেশি উন্মুখ, বিকজ দে ওয়ান্ট টু হ্যাভ দিস আর্নিং ফ্রম অ্যাব্রড। আর অ্যাট দি সেম টাইম আমাদের এক্সপোর্টও সেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে। আরএনজি সেক্টরে বিশেষ করে ইদানিং আপনি জানবেন যে আমাদের সিরামিক এবং লেদার ইন্ডাস্ট্রিকেও কিন্তু ইডিএফ ফ্যাসিলিটিদের আওতায় নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। এটা কেন আনছে? এটাকে আরও বুস্ট আপ করার জন্য, সো দ্যাট মোর পিপল আর এঙ্গেজড ইন দ্যাট সেক্টর। এটার পাশাপাশি যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে এসএমইটা কিন্তু রোবাস্ট আকারে কিন্তু ডেভেলপ করছে। এসএমই যে আমাদের যে টার্গেট ছিল সেন্ট্রাল ব্যাংক থেকে,
আমরা we are surpassing it, and all the peoples are rather shifting their focus from corporate to this SME now. কেন করছে? বিকজ এই দেশের মধ্যে আপনার পাওয়ার নাই, আপনার সত্যিকার অর্থে যে গ্যাস নাই, এনার্জি নাই, যার প্রেক্ষাপটে এখানে বিরাট ইন্ডাস্ট্রি করার কোনো স্কোপ নাই। ছোট ছোট ইন্ডাস্ট্রি করে ছোট ইন্ডাস্ট্রিকে সেভাবে তাদের যে কনসেন্ট্রেশন অফ টোটাল ক্যাপিটাল যে কম হবে, রিস্কও কম হবে, সেখানে আমাদেরকে যাচ্ছে, সুতরাং সেটাও বিশদ আকারে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং একদিক দিয়ে আপনার রেমিটেন্স, আর এদিক দিয়ে এক্সপোর্টের কর্মী বাহিনী, আর এদিক দিয়ে SME, প্লাস আমাদের এখনও 40% পিপল আর কিন্তু অ্যাবজর্ব ইন এগ্রিকালচার সেক্টর। আমাদের এগ্রিকালচার সেক্টরে আমরা সে প্রোডাকশন দিতে পারতাম, তাদের ন্যায্য যে দামটা যদি এনশিওর করতে পারতাম, ইনফ্যাক্ট বিশেষ করে তাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম, মার্কেটিং সিস্টেমটাকে আমরা সেভাবে সামনে এগিয়ে নিয়ে আসতে পারতাম, তাহলে ইনকাম ডিস্ট্রিবিউশনের যে ইনইকুয়ালিটি যেটা আছে সেটা আমি মনে হয় যে সত্যিকার অর্থে এটা রিমুভ হয়ে যেত। অর্থনীতির মধ্যে একটা সুন্দর ব্যালেন্সড অবস্থান বেড়ে যেমন হতো। অর্থাৎ অর্থনীতি কখনো হচ্ছে লিনিয়ার লাইন না, ইট ইজ অলওয়েজ কার্ভিনিয়ার। সেখানে বুম আছে, ডিপ্রেশন আছে, রিকভারি আছে, রিসেশন আছে, এভরিথিং ইজ দেয়ার। বাট হাউ ইউ আর অ্যাড্রেসিং অল দিস ইস্যুস থ্রু ইমপ্লিমেন্টেশন অফ দিস টেকনোলজি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং আমরা আমাদের মেইন কাজ এগ্রিকালচার, সেটাকে যেমন টেম করতে হবে, সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রি বলতে একমাত্র এখন শুধু গার্মেন্টসটা আছে, দ্যাট ইজ টু বি নারিশড প্রপারলি। এবং আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা আছে, যেটা ডেমোগ্রাফিক ডিমান্ড বলছি, তাদের প্রপার ইউটিলাইজেশন থ্রু সেন্ডিং দেম অ্যাব্রড, এক্সপ্লোরিং দ্য মার্কেট, গিভিং দেম প্রপার ট্রেনিং, তাহলে এই দেশ রুখতে কেউ পারবে না। আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু এখানে বিনিয়োগের প্রশ্ন তুললেন আপনারা, অর্থ পাচারের প্রশ্ন তুললেন, এবং শেষের দিকে আমি এটি আসলে সম্ভবত শেষ প্রশ্ন আপনার কাছে, যে অনেকেই বলে থাকেন যে এই যে আমাদের এখানে যারা বিনিয়োগকারী আছেন তারা এখন দেশের সীমানা পেরিয়ে বাইরে বিনিয়োগ করতে চান, অপরচুনিটিজ আছে এবং সেটি দেশের জন্য অনেক কল্যাণকর হবে বলে অনেকে মনে করেন। আবার একই সঙ্গে কেউ কেউ মনে করেন যে বাইরে থেকে যারা মানে FDI যেগুলো আছে সেগুলো এখানে নীতিটাই হওয়া উচিত জয়েন্ট ভেঞ্চারে যেন হয়, মানে বাংলাদেশি পার্টনারশিপ না থাকলে, এন্টারপ্রেনাররা না থাকলে সেখানে যেন কোনো বিনিয়োগ করতে সুযোগ না দেওয়া হয়। সো এই দুটো ক্ষেত্রে আপনি, আমি আপনার এগুলো নিয়ে বিতর্ক আছে অনেক রকম। আমি প্রথমটার ব্যাপারে আপনার সাথে দ্বিমত পোষণ করি, যারা মনে করে একটু আমার মত না, যেটা বলা হচ্ছে সেটা, যেটা বলা হচ্ছিল যে এখানকার লোকজন বাইরে গিয়ে বিনিয়োগ করবে, আমি সেটা পুরোপুরি বিরোধী। কারণ এই জন্য বিরোধী যে আমাদের দেশের মধ্যে এখনো আনটেপড রিসোর্সেস এত বেশি রয়েছে, সেগুলোকে রিয়েল রিসোর্সে পরিণত করার জন্য, মেইন স্ট্রিম আনার জন্য অবারিত ধার পড়ে আছে। ওয়াই শুড ইউ গো ফর মেকিং ইনভেস্টমেন্ট আউটসাইড দি কান্ট্রি? আমি যেখানে ইনভেস্টমেন্ট করি সেখানে একদিক দিয়ে তারা যেমন এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন মানে সাথে GDP বৃদ্ধি হবে। সুতরাং ওয়াই শুড উই এনকারেজ দিস সর্ট অফ ইনভেস্টমেন্ট? এটা আমাদের টোটাল রাষ্ট্রীয় কাঠামো থেকেও এজন্য কথা বলা হয়েছিল যে বাইরে যদি বিনিয়োগ করে তারা সেটাকে উৎসাহ করবে, বাট ইট ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল। রাদার আমরা বাইরের ইনভেস্টমেন্টটাকে এখানে নিয়ে আসতে পারি, যেন চেষ্টা করতে হবে, সো দ্যাট আমরা এখানে যেন সত্যিকার অর্থে সেভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি। আমি মনে করতে প্রত্যেকটা সমস্যার পিছনে সবচেয়ে বড় সমাধান হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেশন। ওয়ান্স ইউ ক্যান এনশিওর দ্যাট এমপ্লয়মেন্ট জেনারেশন, আপনার প্রবলেম 50% ইজ রিজলভড। আমি সেটাই মনে করি। সেই প্রেক্ষাপটে তারা অর্থনীতির শক্তি হিসাবে সামনের দিকে এগিয়ে যাবে। আপনি গোল্ডম্যান স্যাক্স কেন বলেছে আপনাকে নেক্সট 11 কেন বলেছে? তারা এই সমস্তগুলো দেখেন। উনি বলতেন যে আনপলিশড ডায়মন্ড, উনি বলতেন সেটা। আপনার জেপি মর্গান বলছে যে 5 ফ্রন্টিয়ার। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট বলছে যে এই যে নেক্সট 11 যে অ্যাসেট হবে, বলতে যে সেটা ওই যে আপনার যে ব্রিক্সের যে টোটাল অ্যাসেটটা ছাড়িয়ে যাবে। দে হ্যাভ ফোরকাস্টেড লাইক দ্যাট। কেন করেছে এটা? বিকজ উই হ্যাভ গট দ্যাট পটেনশিয়ালিটিস। নাও উই আর দ্য পিপল, আমাদের ইথিক্যাল ভ্যালু থাকতে হবে। উই শ্যাল হ্যাভ টু হ্যাভ দ্যাট প্যাট্রিয়টিজম। সবচেয়ে বড় অভাব হচ্ছে প্যাট্রিয়টিজমের অভাব। আমি প্রথমেই সেটা বলছি, আমাদের এখান থেকে যে প্যাট্রিয়টিজমের অভাব, যার কারণে এই যে ক্যাপিটাল শিফটিং হচ্ছে, উনি বলতেন যে ফ্লাইট অফ ক্যাপিটাল, যার ফলশ্রুতিতে আমরা বিদেশে টাকা পাচার করছি। আর ওই বেটা করতেছে কিন্তু দেশের প্রেম না, সে করতে প্যাটের খরচে, তার বউ রেখে গেছে, মা রেখে গেছে, বাপ রেখে গেছে, তাদেরকে সাহায্য করার জন্য। সো দিস থিংস টু বি রাদার অ্যাওয়ারনেস প্রোগ্রামস টু বি ডেভেলপ, সো দ্যাট আমরা যেন দেশকে ভালোবাসি। দেশকে ওয়ান্স ইউ লাভ দি কান্ট্রি, আলটিমেটলি ইউ ক্যানট ডু দিস জব। আপনি কোনোদিন করতে পারবেন না সেটা। আর জয়েন্ট ভেঞ্চারে যেটা, জয়েন্ট ভেঞ্চার অবশ্যই সেখানে টেকনোলজি ট্রান্সফার হবে। জয়েন্ট ভেঞ্চার ইজ অ্যাপ্রিসিয়েটিং, বিকজ সেখানে আমার যে টেকনোলজি, না কিন্তু নীতি হিসেবে মানে কোনো ফরেন ইনভেস্টমেন্ট এখানে হবে না যদি না জয়েন্ট ভেঞ্চার হয়।
সকল ক্ষেত্রে কি সেটি করবার কথা বলছেন? না না, আমি সেটা বলছি জয়েন্ট অনেকে বলছেন যে সেটি জয়েন্ট হওয়া ভেঞ্চারকে তো আমরা ওয়েলকাম করি, সেটা হয়তো টেকনোলজি ট্রান্সফার সাধারণত হবে, অর্থাৎ তাদের যে চিন্তাভাবনা, তাদের যে টোটাল ব্যবসায়িক যে প্রক্রিয়ার টোটাল আইডিয়াস, সেগুলো উই ক্যান রাদার টেক ইট ফ্রম দেম। সেই প্রেক্ষাপটে আমাদের জয়েন্ট ভেঞ্চারে আওয়ার এন্টারপ্রেনার্স উইল বেনিফিটেড, আমি সেটাই মেন করছি। আর না, আমি বলছি যে কারো কারো মত হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ছাড়া যেন কোনো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে না হয়, না দেয়া হয় আর কি। হোয়াট ইজ প্রবলেম ইন এটা তো সমর্থনযোগ্য নয়। যদি কোনো ফরেন এন্টারপ্রেনার যদি আসে এখানে যদি ইনভেস্টমেন্ট করে, সেখানে আমার ইকোনমির জন্য সে করছে, আমার দেশের রেগুলেশন যেগুলো আছে সব রেগুলেশন কমপ্লাই করে সে করছে, সেই প্রেক্ষাপটে সেখান থেকে অন্য কিছু পাওয়ার তো কোনো স্কোপ সেখানে নাই। জি, ডক্টর কবির। আমি দুইটা এই বিষয়টাতে আসার আগে আমি একটু রিমিটেন্স নিয়ে দুই একটি কথা বলে তারপরে আসতে। কারণ রিমিটেন্সে দেখেন একটা গত কয়েক বছরে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট ঘটেছে। একটা হচ্ছে যে মালয়েশিয়া এবং সৌদি আরবেতে যে ইললিগেল বাঙালিরা ছিল তাদেরকে যে রেগুলারাইজ করা হয়েছে, এটা করা হচ্ছে, এটা আমি বলবো একটা বড় ধরনের রিভলিউশন। কারণ এই ক্ষেত্রে তারা টাকা পাঠাচ্ছিল যা হুন্ডির মাধ্যমে, যেগুলো অ্যাকাউন্টস ফর হচ্ছিল না। এখন তারা যদি রেগুলারাইজ হয়ে যায়, তারা বৈধভাবে টাকা পাঠাতে পারবে, এতে করে দেশ এবং জাতি উপকৃত হচ্ছে, এবং দুইটা দেশেই একই অবস্থা ছিল। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে এই যে আমাদের যে রিমিটেন্স খাতে, যেটা যে আগে একটা জিনিস হচ্ছিল, একটা মানে আমি বলবো যে প্রতিযোগিতা করে যে বিদেশে লোক পাঠানোর দাম বাড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। এইটাকে সরকার সাকসেসফুলি তার ছোট একটা ইন্টারভেনশনের মাধ্যমে, আমি বলবো যে ওইটাকে আবার ওভার রিয়েক্ট করলেও চলবে না, এটাকে ছোট সরকারি মাধ্যমে প্যারালাল কম পয়সায় বিদেশে যাওয়ার যে সুযোগটা সৃষ্টি করে দিয়েছেন। তার মানে আবার ওদেরকেও যে প্রাইভেট যারা এন্টারপ্রিনার, যারা ব্যক্তি উদ্যোগে করতে চান বিদেশি লোক পাঠান, তাদেরকে উৎসাহিত করতে হবে। এখন আসি আপনার ইনভেস্টমেন্টের প্রশ্নে। ইনভেস্টমেন্ট প্রশ্নে আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এই যে কোনো ধরনের ইন্টারফেয়ারেন্সের বিরোধী। মানে আমি বিরোধী বলতে আমি বলতে চাই যেটা হলো যে এটা উন্মুক্ত ইনভেস্টমেন্টের যেটা গাইডলাইন্স সরকার নীতিমালা তৈরি করবেন, এইখানে জয়েন্ট ভেঞ্চারই হোক, এটা ইন্ডিভিজুয়াল যে ডিরেক্ট ইনভেস্টমেন্টই হোক, যে ওয়ান টু ওয়ান ইনভেস্টমেন্ট, অথবা যদি এইটাকে যদি আরও কোনো মেকানিজমে সরকারের সাথেও যদি জয়েন্ট ইনভেস্টমেন্টে বা সরকারি প্রপার্টিগুলোকেও এটাকে ফ্রি ছেড়ে দেওয়া উচিত কেস টু কেস ভিত্তিতে। এটাকে আলাদাভাবে দেখার বা এটাকে আলাদা করারও কোনো সুযোগ, আর ইনভেস্টমেন্ট আউটসাইড বাংলাদেশ এটাকেও আমি বলি কেস টু কেস ভিত্তিতে দেখা উচিত। যেমন এক্সাম্পল আমি নিই, আফ্রিকার অনেকগুলো দেশে আমরা শুনছিলাম যে কিছু জায়গায় যে এগ্রিকালচারাল ল্যান্ড তারা দিবে, এবং তারা যদি দেয় ফেভারেবল যদি কোনো কিছু হয়, এবং আমাদের যদি ওই স্কিলটা আমাদের দেশে মানে রিকগনাইজ থাকে, তো অন্যদেরকেও সাহায্য করে। আমরাও যেরকম আশা করি ডেভেলপড কান্ট্রিগুলো আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে তাদের কাছ থেকে বলছেন যে দেশের ভিতরে, আমাদের দেশের ভিতরেও আছে, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আছে ওগুলো ডেফিনেটলি, কিন্তু আমার যেগুলো বাইরেও যে সুযোগ যদি হয় কেস টু কেস ভিত্তিতে, নট এজ এ ব্ল্যাঙ্কেট থিং, এটাকে এই সুযোগটাকে পথ বন্ধ না করে দিয়ে কেস টু কেস ভিত্তিতে এই সুযোগটা করা উচিত। যদি আমরা যদি মনে করেন যদি যে বাইরের কোনো জায়গায় যদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টই করি বা কোনো ধরনের কোনো কিছু করেও যদি আমরা যদি এটাকে ফসলটা তুলতে পারি, আমরা এটাতে আমাদের কাছে যদি ওই স্কিলটা থাকে, আমরা অন্যদেরকে সাহায্য করতে আমি ব্যক্তিগতভাবে বাধার কোনো কারণ মনে করি না। এইগুলাকে রিল্যাক্স, যত নিয়মকানুন করবেন ততই ডেউগানার দল বাড়বে। মানে এটার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা এটার থেকে বেনিফিট লুটার চেষ্টা করবে। অতএব সকল সময়ই আমাদের নীতি এবং পলিসি হওয়া উচিত যে যত মিনিমাম সরকারের ইন্টারভেনশনের মাধ্যমে প্রাইভেট সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে, আর প্রাইভেট সেক্টর সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে, এবং পার্টনারশিপ হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপও হবে, ইন্ডিপেন্ডেন্টলি প্রাইভেট সেক্টরও কাজ করবে, সরকারও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তবে এইখানে কমপ্লিমেন্টারি রোল প্লে করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং গুড গভর্নেন্স থাকবে। আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য শাস্তির যেন শুধু কাগজে কলমে না থাকে, এইটা যেন বাস্তবায়ন হয়, এটাই হচ্ছে আমাদের কাজ। মারার শেষ কথা বলতে চাই একটা জিনিস, যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য একটা জিনিস বিশ্বাস করি, আমাদের যুব সমাজ একটা বড় ধরনের আশার আলো দিয়েছে আমাদেরকে। আমার বিশ্বাস কোনো প্রতিবন্ধকতা আমাদের এই সম্ভাবনার দ্বারকে
খাটো করে আটকে দেখার বা রাখতে আটকাতে পারবে না। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টোয়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনার সেলফোন থেকে শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। আর চ্যানেলের পর্দার বাইরে যদি চ্যানেলের পর্দায় দেখতে মিস করেন, দেখতে পারবেন ফেসবুকে, ইউটিউবে এবং তৃতীয় মাত্রা .com-এ এই পর্বটি এবং পুরনো পর্বগুলো। মিস্টার মোহাম্মদ আলী এবং ডক্টর আহমেদ আল কবির, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি কথা বলছিলেন দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি নিয়ে এবং ব্যাংকিং খাত নিয়েও কথা হয়েছে। এবং ব্যাংকিং খাতে বিগত সময়গুলোতে যেসব অনিয়ম হয়েছে, বহুল আলোচিত ঘটনাগুলো ঘটেছে, এই বিষয়ে ওনারা দুজনেই একমত যে দোষীদের আইনের, ব্যাংকিং আইন যেটি আছে সেই আইনের আওতায় এনে বিচার করাটাই হবে সমীচীন। যে প্রতিষ্ঠানগুলো এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছিল সেই প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই বন্ধ করা সমীচীন ছিল না। এটি দরকার হলে সরকার বা রাষ্ট্র নিয়ন্ত্রণে নিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাওয়া উচিত ছিল। এবং ব্যাংকিং আইনেও যদি কোনো ধরনের দুর্বলতা ত্রুটি থাকে সেগুলোকে কাটিয়ে ওঠা বা সেগুলো সংশোধন করা জরুরি। কিন্তু অন্য আইনে ব্যাংকিং খাতে যারা দোষী তাদের বিচার না করাটাই সমীচীন বলে ওনারা মনে করেন। দেশের অর্থনীতির আলোচনা করতে গিয়ে ওনারা বলছিলেন যে দলমত পথের ঊর্ধ্বে উঠে অর্থনীতিকে সবার উপরে স্থান দিতে হবে এবং বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে, এখানকার যে শক্তি, অন্তর্নিহিত শক্তি আছে, সেগুলো ওনারা দুজনেই আলোচনা করেছেন। এবং রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতির অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিকে সবার উপরে স্থান দিতে হবে। বাংলাদেশের উদ্যোক্তা শ্রেণী অত্যন্ত শক্তিমান, সেটি ওনারা আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। এবং সামগ্রিক যে শৈথল্য আছে বিভিন্ন ক্ষেত্রে সেটি কাটিয়ে উঠবার উপরে জোর দেওয়ার কথা বলেছেন। ডক্টর আহমেদ আল কবির অর্থনীতির 3টে খাতে চ্যালেঞ্জ বলছেন, 3টি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলছেন। এটি অবকাঠামোর কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে স্কিল ডেভেলপমেন্টের দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার এবং কমপ্লায়েন্স অফ স্ট্যান্ডার্ড ডের দিকে নজর দেওয়া দরকার। আর মিস্টার মোহাম্মদ আলী যেটি জোরের সঙ্গে বলছেন যে অপরচুনিটি অর্থনীতিতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটির জন্য ওনার মতে সীমাটা হচ্ছে 2030 সাল এবং যা কিছু করবার আমরা 2041-এ এটি উন্নত আয়ের দেশে পরিণত করবার কথা সরকার ভাবছে, প্রধানমন্ত্রী বলছেন প্রতিনিয়ত 2021-এর মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছতে চাই। কিন্তু মধ্যম আয় উন্নত দেশ যাই বলি না, কাছে যা কিছু করবার ওনার মতে অপরচুনিটি হচ্ছে, ডেডলাইন হচ্ছে 2030। কাজে যা কিছু করবার এর মধ্যেই করতে হবে। সব মিলিয়ে যেটি দুজনই একমত সেটি হচ্ছে যে সুশাসনের উপরে মনোযোগটা অনেক বেশি দিতে হবে। সিস্টেমে হয়তো অনেক ইমপ্রুভমেন্ট এসছে, অনেক কিছু ডিজিটালাইজ করা হয়েছে, কিন্তু সুশাসনের জায়গায় বাংলাদেশের এখন অনেক ঘাটতি রয়েছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।